আজকে তোমাদের যে গল্পটা বলতে চলেছি সেটা কোনো বানানো গল্প নয়। এই ঘটনাটা বহু বছর আগে পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রামের পাশে ঘটে গিয়েছিল। আজও সেই গ্রামের মানুষ রাত নামলে একটা নিরবিষ্ট রাস্তা এড়িয়ে চলে, কারণ তারা বিশ্বাস করে সেই পুরনো বাড়িটার দোতলার জানালায় এখনো কেউ দাঁড়িয়ে থাকে। সেদিন রাত থেকেই সবকিছু শুরু হয়েছিল। আকাশ কালো মেঘে ঢাকা, বাইরে প্রবল বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে একের পর এক। আর ঠিক সেই সময় আমি পৌঁছেছিলাম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম হরিপুরে। আমার নাম ঋত্বিক। আমি ইউটিউবের জন্য ভৌতিক আর রহস্যময় জায়গা নিয়ে ভিডিও বানাতাম। পুরনো বাড়ি, অভিশপ্ত জায়গা, লোককথা এসব আমার খুব আগ্রহের বিষয় ছিল। আর সেই কারণেই সেদিন আমি হরিপুরে এসেছিলাম। 2 সপ্তাহ আগে আমার মেইলে একটা ভিডিও আসে। ভিডিওটা খুবই ঝাপসা ছিল। বৃষ্টির মধ্যে কেউ একজন দূর থেকে একটা পুরনো বাড়ির ভিডিও করেছিল। বাড়িটার দোতলার জানালায় একটা মেয়ে দাঁড়িয়েছিল, সাদা পোশাক, লম্বা চুল। ভিডিওটা পাঠিয়েছিল অনিরুদ্ধ নামে এক ছেলে। সে লিখেছিল, দাদা, এই বাড়িটার রহস্য কেউ জানে না, কিন্তু প্রতি রাতেই জানালায় ওই মেয়েটাকে দেখা যায়। গত 6 মাসে 3 জন মানুষ নিখোঁজায় হয়েছে। মেসেজটা পড়েই আমার আগ্রহ বেড়ে যায়। আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করি। ওপাশ থেকে ছেলেটা খুব আস্তে বলেছিল, আসেন, তাহলে একটা কথা মাথায় রাখবেন, রাত 12টার পর ওই বাড়ির দিকে তাকাবেন না। সেই কথাটাই বারবার আমার মাথায় ঘুরছিল। স্টেশন থেকে নেমে আমি একটা অটো নেই, কিন্তু যখন চালককে পুরনো সেনবাড়ির কথা বললাম, তখন সে সঙ্গে সঙ্গে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। ওই বাড়ি? আমি বললাম, হ্যাঁ। লোকটা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর নিচু গলায় বলল, বাবু, সন্ধ্যার পর কেউ ওই রাস্তা দিয়ে যায় না। কেন? লোকটা গিলল, ওই বাড়ির জানলায় যে দাঁড়িয়ে থাকে সে মানুষ নয়। আমি একটু হেসে বললাম, এগুলো তো লোককথা। লোকটা মাথা নাড়ল, আমরা নিজের চোখে দেখেছি। শেষ পর্যন্ত সে আমাকে গ্রামের মোড় পর্যন্ত নিয়ে গেল। তারপর আর এগোলো না। বৃষ্টি তখন আরো জোরে পড়ছে। রাস্তার দুপাশে বিশাল গাছ, পুরো জায়গাটা অদ্ভুত অন্ধকার। আমি ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলাম। প্রায় 10 মিনিট হাঁটার পর দূরে বাড়িটাকে দেখতে পেলাম। বিশাল পুরনো দোতলা বাড়ি, দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে, চারদিকে অগাছা, জানলাগুলো ভাঙা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল দোতলার মাঝের জানলাটা, কারণ সেখানে সত্যিই কেউ দাঁড়িয়েছিল। বৃষ্টির মধ্যেও স্পষ্ট দেখা যাচ্ছিল একটা মেয়ের অবয়ব। সে একদম নড়ছিল না। আমার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই পিছন থেকে কেউ ডাকল, ঋত্বিক দা। পেছনে তাকিয়ে দেখি একটা ছেলে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি অনিরুদ্ধ। আমি ওর সঙ্গে পাশের চায়ের দোকানে গেলাম। দোকানটা প্রায় বন্ধ হওয়ার মুখে। বুড়ো দোকানদার আমাদের দিকে কেমন অদ্ভুতভাবে তাকাচ্ছিল। চা খেতে খেতে আমি অনিরুদ্ধকে বললাম, এবার পুরো গল্পটা বলো। অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আজ থেকে প্রায় 20 বছর আগে ওই বাড়িতে থাকত দেবব্রত সেন নামে এক ডাক্তার। খুব নামী মানুষ ছিল। তার স্ত্রী মধুমিতা আর একমাত্র মেয়ে ঈশিতা। তারপর সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন ঈশিতা বদলে যেতে শুরু করে। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে? অনিরুদ্ধ নিচু গলায় বলল, সে বলতো রাতে জানলার বাইরে কেউ দাঁড়িয়ে থাকে, কেউ তাকে ডাকে। বাইরে তখন বিদ্যুৎ চমকালো। অনিরুদ্ধ আবার বলল, প্রথমে সবাই ভেবেছিল ছোট মেয়ের কল্পনা, কিন্তু তারপর বাড়ির কাজের লোকেরা অদ্ভুত জিনিস দেখতে শুরু করে। কি জিনিস? রাতে দোতলার জানালায় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যেত।
কিন্তু কাছে গেলেই কেউ থাকত না। আমি চুপ করে শুনছিলাম। অনিরুদ্ধ বলল, একদিন হঠাৎ বাড়ির একজন কাজের লোক নিখোঁজ হয়ে যায়, তারপর আরেকজন, তারপর দেবব্রত সেনের স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি বলতেন বাড়ির ভেতরে আরেকজন থাকে। আমার শরীরের ভেতর কেমন অস্বস্তি হচ্ছিল। তারপর কি হয়? অনিরুদ্ধ এবার গলা নামিয়ে বলল, এক রাতে পুরো বাড়ি থেকে চিৎকার শোনা যায়। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়িতে ঢুকে দেখে দেবব্রত সেন আর তার স্ত্রী মৃত। আমার বুক ধক করে উঠল। আর ঈশিতা? অনিরুদ্ধ আমার চোখের দিকে তাকাল। ওকে দোতলার জানলার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ও কিছু বলছিল না, শুধু হাসছিল। তারপর 3 দিন পর ঈশিতাও নিখোঁজ হয়ে যায়। চায়ের দোকানের বুড়ো লোকটা হঠাৎ বলে, উঠোন, ও নিখোঁজ হয়নি। আমরা দুজনেই তার দিকে তাকালাম। লোকটা কাঁপা গলায় বলল, ও এখনো ওই বাড়িতেই আছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রাত তখন প্রায় 11:30। আমি ঠিক করলাম আজ রাতেই বাড়িটার ভেতরে ঢুকব। অনিরুদ্ধ অনেক বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। ক্যামেরা আর টর্চ নিয়ে আমি বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। বৃষ্টি তখনও পড়ছে, গেটটা আধো খোলা। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। মুহূর্তের মধ্যেই মনে হলো বাইরের সব শব্দ বন্ধ হয়ে গেছে, শুধু বাড়িটার ভেতরে পানি পড়ার টপটপ শব্দ। আমি টর্চ জ্বালালাম। চারদিকে ধুলো, পুরনো আসবাব, দেওয়ালে ছেঁড়া ছবি। হঠাৎ ওপরতলা থেকে কারো হাঁটার শব্দ এলো। ঠক ঠক ঠক। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। তবুও আমি সিঁড়ির দিকে এগোলাম। দোতলায় পৌঁছেই আমি থেমে গেলাম। করিডোরের শেষ জানলা, আটার সামনে কেউ দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, লম্বা চুল। সে ধীরে ধীরে আমার দিকে ঘুরল, আর আমি জমে গেলাম। কারণ তার মুখটা পুরো ফ্যাকাসে, চোখ দুটো কালো, আর ঠোঁটে অদ্ভুত হাসি। সে খুব আস্তে বলল, তুমি এত দেরি করে এলে কেন? আমার হাত থেকে প্রায় টর্চ পড়ে যাচ্ছিল। আমি পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু ঠিক তখনই পেছনের সব দরজা একসঙ্গে বন্ধ হয়ে গেল। ধাম! পুরো বাড়ি কেঁপে উঠল। আমি আতঙ্কে চারদিকে তাকাচ্ছিলাম। হঠাৎ দেখি করিডোরের দেওয়াল বেয়ে কালো দাগ ছড়িয়ে পড়ছে, যেন দেওয়ালের ভেতর থেকে কেউ বেরোতে চাইছে। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে হাঁটতে শুরু করল। ও এখনো ক্ষুধার্ত। আমি কাঁপা গলায় বললাম, কে? সে হাসল, তারপর জানলার দিকে আঙুল দেখাল। বাইরে বজ্রপাত হতেই আমি জানলার কাছে আরেকটা মুখ দেখতে পেলাম, পোড়া, ভয়ঙ্কর। ঠিক তখনই পুরো বাড়ির আলো একসঙ্গে জ্বলে উঠল, আর আমি দেখতে পেলাম করিডোর জুড়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। সবাই ফ্যাকাশে, কারো চোখ নেই, কারো মুখ রক্তে ভরা। তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঈশিতা ধীরে ধীরে বলল, ওরা কেউ বেরোতে পারেনি। হঠাৎ করিডোরের শেষ প্রান্তের অন্ধকার থেকে বিশাল একটা কালো ছায়া বেরিয়ে এলো। মনে হচ্ছিল ধোঁয়া দিয়ে তৈরি, কিন্তু তার দুটো চোখ জ্বলছে, আর সেই চোখ দুটো সরাসরি আলার দিকে তাকিয়েছিল। আমি আর দাঁড়াইনি, দৌড়ে সিঁড়ির দিকে ছুটলাম। পেছনে চিৎকারের শব্দ, হাসির শব্দ, দেওয়াল কাঁপছে। কোনো মতে নিচে নেমে দরজার দিকে দৌড়ালাম, কিন্তু মূল দরজাটা বন্ধ। আমি মরিয়া হয়ে দরজা ধাক্কাতে লাগলাম। ঠিক তখনই পেছন থেকে ঈশিতার গলা ভেসে এলো, পালাও, জানলায় দাঁড়িয়ে আছি।